ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা শিখব এই ডামি ডু বা ডু সাপোর্ট। তো কাকে বলে? এই ডু ভার্ব যখন হেল্পিং ভার্বের কাজ করে তখনই তাকে ডামি ডু বা ডু সাপোর্ট বলে। তো চলো আমরা একে একে দেখে নিই যে কোথায় কোথায় ডু ভার্বের হেল্প নিয়ে আমাদের সেন্টেন্স গঠন করতে হয়। ডু ভার্ব এই নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হেল্প করে থাকে। তার মানে এরকমটা নয় যে শুধুমাত্র এই ডু ভার্ব ব্যবহার করেই আমরা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি, তাহলে তো আর শেখারই প্রয়োজন থাকতো না, তাই না? তাহলে সবগুলোতে আমরা ডু বসিয়ে নেগেটিভ করতাম বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতাম। যেহেতু সব জায়গায় ব্যবহার করতে হয় না, কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এই ডু ভার্বের হেল্প নিয়ে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব সেটা কিন্তু আমাদের মন দিয়ে শিখতে হবে। তো তাই জন্য এখানে যে সেন্টেন্সগুলো নেওয়া হয়েছে সেটা প্রত্যেকটা আমি বিশ্লেষণ করব, প্রত্যেকটা একটু মন দিয়ে শুনবে। তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন বা সেন্টেন্সের গঠনটা ঠিক কীরকম হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে কি থাকে? সাবজেক্ট, তারপরে ভার্ব, সেখানে কোথাও কোথাও হেল্পিং ভার্ব থাকে, আর না থাকলে শুধুমাত্র মেইন ভার্ব থাকে। আর এই ভার্বের পরে থাকে সেন্টেন্সের বাকি পার্ট। আর নেগেটিভ সেন্টেন্সে কি থাকে? প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু হেল্পিং ভার্ব, অবশ্যই এখানে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, আর তারপরে সেন্টেন্সের বাকি পার্ট। তো এই জন্যই আমাদের দেখতে হবে যে কোথায় আমরা ডু ভার্বের হেল্প নিব আর কোথায় আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তো এটা বোঝার জন্য আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এটাকে আগে বিশ্লেষণ করব। দ্বিতীয় সেন্টেন্সে কী রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের? দেখো, শি ইজ প্লেয়িং দ্য গিটার। এই সেন্টেন্সে শি হচ্ছে সাবজেক্ট, ইজ এখানে হেল্পিং ভার্ব, টেন্স গঠন করতে হেল্প করছে। প্লেয়িং এটা কি? প্লে মেইন ভার্ব, তার সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর দ্য গিটার এখানে আদার পার্টসে অবজেক্ট রয়েছে। সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকে সেরকমটা নয়, সেটা সেন্টেন্স কনস্ট্রাকশনে আলাদা একটা ভিডিও করব, সেখানে দেখে নেবে। তো এটার যে আমরা নেগেটিভ সেন্টেন্স করেছি এখানে কি রয়েছে? শি ইজ নট প্লেয়িং দ্য গিটার। এখানে শি সাবজেক্ট, ইজটা হেল্পিং ভার্ব যেটা আগেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল, নট হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের গঠনে রয়েছে, আর প্লেয়িং এখানে কি? প্লে মেইন ভার্ব, তার সাথে আইএনজি, আর দ্য গিটার হচ্ছে অবজেক্ট। তো এখানে আমরা সেন্টেন্স দুটো পাশাপাশি দেখলাম কি, যে কোনো রকম হেল্পিং ভার্ব আমাদের কিন্তু নিতে হয়নি, কারণ আগের থেকেই এখানে ইজ একটা হেল্পিং ভার্ব রয়েছে। এবার আমরা চলে যাব প্রথম সেন্টেন্সটাতে। কি রয়েছে? আই স্টাডি ইন দ্য মর্নিং। এখানে আই সাবজেক্ট, স্টাডি মেইন ভার্ব, ইন দ্য মর্নিং হচ্ছে সেন্টেন্সের বাকি পার্ট। এখানে কিন্তু কোনো রকম হেল্পিং ভার্ব আমাদের নেই। এটার নেগেটিভ সেন্টেন্সটা দেখো রয়েছে আই ডু নট স্টাডি ইন দ্য মর্নিং। তো এখানে আমরা দেখছি আই সাবজেক্ট, এই ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে হচ্ছে স্টাডি মেইন ভার্ব, আর ইন দ্য মর্নিং হচ্ছে সেন্টেন্সের বাকি পার্ট। তো এখানেই দেখো দ্বিতীয় সেন্টেন্সের সাথে প্রথম সেন্টেন্সের তাহলে কি তফাৎ হলো? আমরা প্রথম সেন্টেন্সটাতে কিন্তু ডু ভার্বের হেল্প নিয়েছি, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে কিন্তু আমরা কোনো রকম ডু ভার্বের হেল্প না নিয়েই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পেরেছি। কারণটা কি? কারণটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে চলে যাও, প্রথম সেন্টেন্সটাতে কোনো রকম হেল্পিং ভার্ব ছিল না, যার ফলে এখানে আমাদের ডু ভার্বের হেল্প নিতে হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে অলরেডি একটা হেল্পিং ভার্ব ছিল, যার ফলে সেটার শেষে আমরা নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে পেরেছি। এবার একে একে বাকি সেন্টেন্সগুলো আমরা দেখব, এবং প্রত্যেকটাকে কিন্তু নেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রগুলোকে বোঝানোর জন্য। তো পরের সেন্টেন্স, ব্রাদার ডাস ইজ হোমওয়ার্ক। এখানে সেন্টেন্সটা কেমন হলো? দেখো, ব্রাদার হচ্ছে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্যই যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডু এর পরিবর্তে আছে ডাস। আমরা জানি কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস লাগাতে হয়। ঠিক সেই কারণেই এখানে ব্রাদারের পরে ডু এর পরিবর্তে ডাস রয়েছে। তাহলে এটারই নেগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের কি হবে? ব্রাদার ডাজ নট ডু হিজ হোমওয়ার্ক। এখানে মনে হতে পারে যে নেগেটিভ সেন্টেন্সে ডু দুইবার ব্যবহার করা হলো কেন? দেখো, আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো রকম হেল্পিং ভার্ব ছিল না, তার ফলে আমাদের ডু ভার্বের হেল্প নিয়ে নেগেটিভ করতে হবে। এটার জন্য প্রথম ডুটা অর্থাৎ ব্রাদারের পরে ডাস, তারপরে নট, নেগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী নট বসেছে। আর এই যে ডু হিজ হোমওয়ার্ক, এই ডুটা কিন্তু মেইন ভার্ব ডু, অর্থাৎ কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে কিন্তু ডু ছিল, যদিও এখানে ডু এর পরিবর্তে ডাস রয়েছে। এই যে মেইন ভার্বটাকে, এটাকে আমরা চেঞ্জ করতে পারি না,
যার জন্য এটা আমাদের মেইন ভার্ব হিসেবে থেকে গেছে। পরের সেন্টেন্সটা দেখো, দে প্লেড ফুটবল। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে প্লেড, V2 ব্যবহার করা হয়েছে, যার জন্য নেগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের ডু ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হয়েছে। সেই ক্ষেত্রে সেন্টেন্সটা কি হয়েছে, দে ডিড নট প্লে ফুটবল। নেক্সট রয়েছে আই অ্যাম বিজি, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে আই অ্যাম নট বিজি। এখানে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাম রয়েছে, এই অ্যাম কিন্তু কোনো হেল্পিং ভার্বের কাজ করছে না, এটা কিন্তু মেইন ভার্ব। তো আমরা একটু আগে আলোচনা করছিলাম কি, যে যেই সব সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে সেখানে আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না, আর যেখানে হেল্পিং ভার্বের কোনো রকম ব্যবহার থাকে না সেইখানেই আমাদের ডু ভার্বের হেল্প নিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু সেই নিয়মটা খাটছে না, তাই না? এখানে কেন এই নিয়মটা খাটছে না, আমরা জানি যে বি ভার্ব যে ফর্মগুলো রয়েছে আর হ্যাভ ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেখানে কিন্তু আমাদের আর ডু ভার্বের হেল্প নিতে হয় না। এই বি ভার্বের যে ফর্মটা রয়েছে তারপরেই আমরা নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। তো এরপরে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে কিভাবে ডু হেল্প করে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে গেলে আগে আমাদের এর কনস্ট্রাকশন বা সেন্টেন্সের গঠনটা জানতে হবে। অ্যাফার্মেটিভের গঠনটা আমরা আগের স্লাইডেই শিখেছি, এবার ইন্টারোগেটিভটা জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা বসিয়ে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে উদাহরণটা রয়েছে সেটা আমরা দেখি, শি ইজ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতে গেলে আগে আমাদের এর কনস্ট্রাকশন বা সেন্টেন্সের গঠনটা জানতে হবে। অ্যাফার্মেটিভের গঠনটা আমরা আগের স্লাইডেই শিখেছি, এবার ইন্টারোগেটিভটা জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা বসিয়ে তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে উদাহরণটা রয়েছে সেটা আমরা দেখি, শি ইজ রিডিং, সে পড়ছে। এটাকেই যখন আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করব কি হবে, ইজ শি রিডিং। কারণ আমি একটু আগেই বললাম যে এখানে গঠনটা কীরকম হয়, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটাকে নিয়ে আসতে হয়। আর এখানে কিন্তু আমরা কোনো ডু ভার্বের হেল্প নেইনি, কারণ কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে দেখো ইজ রয়েছে হেল্পিং ভার্ব হিসেবে। ঠিক নেগেটিভ সেন্টেন্সের মতোই এই নিয়মটা। পরের সেন্টেন্সটা আমরা দেখব, রয়েছে আই রিড। এখানে কিন্তু কোনো রকম হেল্পিং ভার্ব নেই, তাই না? এখানেই আমরা ডু ভার্বের হেল্প নেব। কি হবে, ডু আই রিড, এরকম হবে কোয়েশ্চেনটা। তারপরে রয়েছে দে প্লেড। এখানে দেখো প্লেড V2 অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাহলে এটার কোয়েশ্চেন কি হবে, ডিড দে প্লে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবে যে দেখো ডিড যেহেতু আমরা একবার ব্যবহার করেছি অর্থাৎ পাস্ট একবার ব্যবহার করেছি, তাহলে এই প্লেড কিন্তু আর থাকছে না, তখন হয়ে যাবে প্লে। অর্থাৎ দুবার আমরা কিন্তু পাস্ট ফর্ম ব্যবহার করব না। প্রথমবার যখন পাস্ট ফর্ম ব্যবহার করছি ডিডের ক্ষেত্রে, পরেরটা আমরা প্লে লিখব। এরপর রয়েছে হিমু রিডস। হিমু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে, যার জন্যে রিডের শেষে এস যোগ হয়েছে রিডস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন করার সময় কি করব, ডাস হিমু রিড। আর একটা রয়েছে দেখো হি হ্যাজ আ কার। এটার যখন কোয়েশ্চেন করব আমরা হ্যাজটাকে সামনে আনবো, হ্যাজ হি আ কার। এই সেন্টেন্সে দেখো এই হ্যাজ কিন্তু কোনো রকম হেল্পিং ভার্বের কাজ করছে না, এটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু এই যে একটু আগেই বললাম যে বি ভার্ব বা হ্যাভ ভার্বের কোনো ফর্ম যদি থাকে এবং সেটা যদি মেইন ভার্ব হিসাবেও কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডু ভার্বের হেল্পের কোনো প্রয়োজন হয় না। সেখানে এই হ্যাজটা সামনে এনে বা হ্যাজের পরে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি। আর এই হ্যাজটাকে আমরা সামনে এনে বা হ্যাভটাকে সামনে এনে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি বোঝাতে পারলাম যে আমরা ডু ভার্ব কোথায় কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব।